সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। বিকে টিভি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজ আমরা আজকের আয়োজনে আমাদের যে বিষয়টি সেটি হচ্ছে স্কুলগুলো খোলা দরকার। তো আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মোহাম্মদ আসাদুল্লাহ গালেব, প্রধান শিক্ষক নিমসহ উচ্চ বিদ্যালয়। স্যার স্বাগত। আমাদের পাশে আছেন মাঝখানে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ বীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ। স্যার আপনাকে স্বাগত। সব শেষে আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক কুমিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসসালামু আলাইকুম। তো আসলেই আমরা জানি যে প্রায় দীর্ঘ 17 মাস ধরে এই কোভিড-19 জনিত কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। বাংলাদেশ সরকার যাতে কোভিড-19 প্রতিবিস্তার না ঘটায় সেজন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তো এই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বর্তমান হাল এবং কি করা উচিত, কি করণীয়, এ নিয়ে আজকের আলোচনা। আমি প্রথমেই আমাদের আলোচক মোহাম্মদ আসাদুল্লাহ গালেব স্যারকে বিনোদন জানাচ্ছি। স্যার, আমাদের যে এই বিদ্যালয়গুলো বন্ধ হয়ে গেছে, স্যার আসলে এটা কতখানি যুক্তিযুক্ত? ধন্যবাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। বিকে টিভির পক্ষ থেকে আমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই আলোচনায়। ইতিপূর্বেই উপস্থাপক মহোদয় আমাকে যে প্রশ্নটা করলেন যে আসলে করোনা সংক্রান্ত যে জটিলতা আমাদের সারা মানে আমাদের দেশটাই নয়, এটা একটা বিশ্বব্যাপী সমস্যা। তো এই সমস্যার কারণে অন্যান্য সেক্টর যত খোলা থাকুক বা যতই কিছু করুক, বাজার, মার্কেট, দোকান বা সব কিছুই খোলা আছে, মাঝে মাঝে শাটডাউন, লকডাউন অনেক কিছু করছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে খোলা না খোলা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে আছে। আমরাও শিক্ষকতা পেশা যারা জড়িয়ে আছি, আমরাও মোটামুটি নিয়ে একটু বিব্রত এবং সমস্যায় আছি। আর পাশাপাশি শিক্ষার্থীরাও কিন্তু নানান রকমের জটিলতায় আছে। তারা শিক্ষার্থীরা বিভিন্ন রকমের অনেকেই বিপদগামী হচ্ছে। যারা সচেতন অভিভাবক, কেবলমাত্র তারা হয়তো আগেই রাখতে সক্ষম হচ্ছেন। অচেতন, বিশেষ করে আমি তো মনে করি যে অনেক অভিভাবকই আছেন যারা তাদের সন্তানদেরকে আমরা খুব ভালো রাখেন, তাদের বাচ্চারা অনেকটা মানে পড়ালেখার বিমুখ হয়ে গেছে। তো এমন প্রশ্ন মানে এইরকম একটা অবস্থাতে আমি একটা দায়িত্বশীল অবস্থান থেকে আসলে সরাসরি বলতেও পারছি না যে স্কুলটা খোলা হোক বা কলেজটা খুলে রাখা হোক। কেননা আপনি তো মালকাবার বলতে পারেন যে আপনি স্কুলে খোলা রাখার কারণে আমার বাচ্চাটা হয়ে গেল, যদি হয় আপনার বাচ্চা, তখন আমি কী করবো? আবার এটাও ঠিক যে শিক্ষার অনেকটা আমরা পিছিয়ে পড়তেছি। তো এটা আমাদের শুধু আমরাই না, এটা তো আমরা বিশ্বব্যাপী। স্যার সুন্দর পয়েন্ট আমরা স্যার কাছে পেলাম। তো এই যে ইনি একটি স্যার সুন্দর কথা বলছে যে পিছিয়ে পড়া আছে, এই দিকটা আপনি মানে কীভাবে দেখছেন স্যার? ধন্যবাদ। এবং দর্শকবৃন্দ যারা আমাদের এই টক শো দেখছেন, সবাইকে বিপি টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আমার কলেজের পক্ষ থেকেও আপনাদেরকে শুভেচ্ছা জানাই। এখানে যে কথাটা আসছে সেটা হলো যে এই কোভিড অতিমারি বিশ্বব্যাপী যে একটা তাণ্ডব সৃষ্টি করেছে, এই তাণ্ডবের ছোঁয়া সারা বিশ্বের সকল দেশেই লেগেছে। এখানে ক্ষতিগ্রস্ত শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, সব ক্ষেত্রেই ক্ষতিগ্রস্তের একটা প্রভাব পড়েছে। তো স্যার অবশ্য বললেন আমাদের আরিফ স্যার যে এইটার কি পর্যায়ে এখানে অভিভাবকেরা এবং আমরা যারা শিক্ষক সবাই বলতে গেলে ক্ষতিগ্রস্ত এইভাবে যে যারা ছাত্রছাত্রী তারা তো
ক্ষতিগ্রস্ত ব্যাপকভাবে বলবো এই কারণে আমি খেয়াল করেছি যে আমাদের কিছু কিছু বিশেষ করে আমরা মহিলা কলেজের ক্ষেত্রে আমি খেয়াল করেছি গ্রামীণ পর্যায়ের কিছু কিছু অভিভাবক এই মেয়েদের স্কুল কলেজে বা কলেজমুখী না হওয়ার কারণে তারা এই অল্প বয়সী অনেক মেয়েদেরকে বিবাহ দিয়ে ফেলতেছে, কম বয়সে বিবাহ দিচ্ছে। স্যার স্কুল পর্যায়ে হচ্ছে স্যার। এবং স্কুল পর্যায়েও সেটা হচ্ছে। আমি খেয়াল করছি যে আমার ফর্ম ফিল আপ চলছে এই মুহূর্তে, সেখানে দেখা গেছে যে আমার যে স্টুডেন্ট পরিমাণ যতটুকু ফর্ম ফিল আপ করার কথা সেখানে তার চেয়ে প্রায় 30 থেকে 40 জন মেয়ে অনুপস্থিত, তারা নাই। কেন নাই? আমরা অভিভাবকদেরকে ফোন করেছি, মেয়েদেরকে ফোন করেছি, তারা বলতেছে যে স্যার আর করবো না। কেন? স্যার বিয়ে হয়ে গেছে, হাজবেন্ড আর পড়াবে না আমাদের। মানে নারী শিক্ষাটা অনেকটা পিছিয়ে নারী যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। বিশেষ করে এই অল্প বয়সে বিবাহ হওয়া, এটা একটা বাল্য বিবাহ যেটা। বাল্য বিবাহ যেটা, এটা একটা বড় আমাদের ক্ষতি। পাশাপাশি যে কয়েকজন সচেতন অভিভাবক এই বিষয়টাকে তার ছেলে মেয়েদেরকে ধরে রাখতে পারছে, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে তারা হয়তো ওই মোবাইল ফোনের দিকে আসক্তি হয়ে গেছে। তারা বিভিন্ন ধরনের ফ্রি ফায়ার গেম, পাবজি গেম, এই সমস্ত গেমের দিকে তারা যোগ করছে। তাতে দেখা যাচ্ছে যে তারা একটা নেশাগ্রস্তের মতো, নেশা হওয়ার মতো একটা অবস্থা হয়ে গেছে, তারা ওই থেকে আর ছাড়তে পারতেছে না। পাশাপাশি সরকার এখানে এই ক্ষতি যাতে পুষিয়ে নেওয়া যায় সেই ক্ষেত্রে কিছু কিছু ব্যবস্থা অবলম্বন করেছিল। স্কুল কলেজ বন্ধ যেহেতু সরকার মনে করছে যে আমাদের কী বলে অনলাইন ক্লাস দিলে কেমন হয়, অনলাইন ক্লাস। স্যার একটু আসবো, স্যার অনলাইন ক্লাস নিয়ে আসবো। তো আমি একটু শুকুর ইসলাম স্যারকে জানতে চাইবো। স্যার এই যে স্যার আমাদের স্কুলগুলো বন্ধ আছে, এবং এই স্যার একটু আগে বললেন যে আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছিলেন যে আসলে তাদের মনস্তাত্ত্বিক একটা স্টুডেন্টদের ভিতরে মনস্তাত্ত্বিক সমস্যা দেখা দিচ্ছে। তারা আসলে বাইরে থাকতে থাকতে তারা মানে শেষ হয়ে যাচ্ছে, তারা অনেকে ভুলে যাচ্ছে সব কিছু। তো স্যার এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন স্যার। ধন্যবাদ আপনাকে। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি সাপ্তাহিক বৌদ্ধতার একটি সহযোগী প্রতিষ্ঠান পৃথিবীতে, এবং এখনকার প্রেক্ষাপটে যে আজকের বিষয়ে তারা নির্ধারণ করেছেন, আপনাদের মানসিকতা থেকে যে বিষয়ে নির্ধারণ করেছেন এটা এই জন্য আমাকে আয়োজন দেওয়া সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শুরুতে আমি বলতে চাই যে আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আমাদের সরকারি নীতিমালা রয়েছে, যদি আমি এইসব সবসময় অংশগ্রহণ করতে যাই তাহলে আমার আমি ইতিমধ্যে আমার জেলা প্রাথমিক শিক্ষক ছিলেন মহোদয়, তাকে আজকে অনুষ্ঠানের মধ্যে তাকে অনুরোধ জানাচ্ছি আমি আমার এই অংশগ্রহণের ক্ষেত্রে মোবাইলেই উনি বলছেন অংশগ্রহণ করতে। ধন্যবাদ আমাদের মাননীয় জেলা প্রাথমিক শিক্ষা শিক্ষক অফিসার মহোদয়কে। উনি আমাদের আসলে ডিকে টিভিকে উনি আসলে স্বীকৃতি দিয়েছেন মানে মানসিক দিক থেকে। হ্যাঁ, আমাদের এটার পাশাপাশি যে আপনি যে প্রশ্ন আমাকে শুরু দিয়েছেন, আসলে এটার সাথে আমাকে বলতে হয় একটু আজকে 532তম দিবস আমরা অতিক্রম করছি। আমরা গত 16 মার্চ আনুষ্ঠানিকভাবে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠদান শেষ করেছি। এখন পর্যন্ত এই অবস্থায় আছি। আমরা সরাসরি 532 দিন আমরা এই শিক্ষার্থী আজকে 30 তারিখ 532 দিন আমরা সরাসরি শ্রেণীকক্ষে পাঠদান না শিক্ষার্থীদেরকে এই 532 দিন আমরা পাইনি। এই দীর্ঘ সময় আমাদের আসলে আমাদের এখানে সুযোগ্য আলোচক আমাদের মাধ্যমিক শিক্ষক পরে শিক্ষক আমার স্যার অনেক সময় আমার বস তাদের মূল্যবান পাশাপাশি আমি যে আসলে আমাদের ওই আপনি শুরু করছেন অ্যাসাইনমেন্ট দিয়ে, আসলে আমাদের অ্যাসাইনমেন্ট আমাদের সিস্টেমটা একটু আলাদা। আপনারা জানেন যে আসলে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যে
ক্ষতিটা, এই ক্ষতিটা মানে আমার শিখন ঘাটতিটা, আমার ডিসিপ্লিন যেটা ঘাটতি, এই ঘাটতিটুকু কিন্তু পুষিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তারা কিন্তু যে গৃহীত ইতিবাচক পদক্ষেপ, আপনারা জানেন যে সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমাদের এই প্রাথমিক শিক্ষার পাঠ কার্যক্রম চলমান রয়েছে। আমাদের চলমান রয়েছে বেতার কমিউনিটি রেডিও, টেলিভিশন, রেডিওর মাধ্যমে আমাদের প্রতিদিন আমাদের পাঠ পরিচালিত হয়। আমাদের ন্যাপ কর্তৃক যে অন্তর্বর্তীকালী পাঠ নির্ধারণ করা আছে সেটার আলোকে আমরা গুগল মিটের মাধ্যমে মিটিংয়ের মাধ্যমে স্যার, সার্বক্ষণিক স্যার জি আমি স্যারের কাছে আসি, আপনাকে আসলাম স্যার। স্যার, এই যে উনি বললেন যে এই অনলাইন ক্লাস আমরা একটা পরিসংখ্যানে দেখেছি যে আসলে 31% স্টুডেন্ট অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছে, আর বাকি 69% কিন্তু আসলে তারা করছেন না। তো আসলে এই অনলাইন ক্লাসটা আমাদের জন্য গ্রামাঞ্চলে যারা আছে বিশেষ করে তাদের জন্য কতটুকু ফলপ্রসূ বলে আপনি? ধন্যবাদ। আপনার স্যারের যে এতক্ষণ যা বললেন চমৎকার করছেন, তো আসলে এই অন্তর্বর্তীকালীন সময়টাতে শিক্ষাটাকে ধরে রাখার জন্য সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। তার মধ্যে উনি যা বললেন সবগুলোই আছে, ওগুলো আমরাও ফলো করছি। কিন্তু বাস্তবটা হচ্ছে আমরা তো যখন ক্লাস আমরা যেগুলো দিয়ে যখন আমরা তাদেরকে আমরা যখন সরাসরি ক্লাস নিয়েছি তখন আমরা কিন্তু শতভাগ চেষ্টা করেছি তারা যেন অন্তত ক্লাস 1 থেকে এসএসসি পর্যন্ত তারা যেন মোবাইল ফোন থেকে দূরে থাকে। এবং আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি আমার স্কুলে ছেলে মেয়েদের বলছি যে তোমরা কেউ মোবাইল মানে হাতে নিতে পারবে না। যদি এখানে কারো কোনো কথা বলার প্রয়োজন হয়, কারো কোনো যোগাযোগ করার প্রয়োজন হয়, আমার ফোন আছে না, আমার ফোন নিতে পারবে। আবার সবাই তো তা না, তবে আমার মনে হয় যে খুব কম সংখ্যক ছেলে মেয়ে এই অনলাইনে সত্যিকারে আমাদের ক্লাসগুলো দেখে। এবং একটু আগে স্যার বললেন যে হলো মানে সংসদ টেলিভিশনে ক্লাস হয়, ওটা আমাদেরও হচ্ছে, আমরা গুগল মিটে ক্লাস করছি, তারপরে আপনার সরাসরি অনলাইনে ক্লাস করছি, কিন্তু আউটপুট খুব একটা আমার দৃষ্টি হচ্ছে না। জানি না শহরের অবস্থা, কিন্তু আমার ভিন শহর গ্রাম, এটা আমার শহর নাম হলেও আমার কিন্তু শহর না, আমার গ্রাম। প্রত্যন্ত গ্রাম, কিন্তু গ্রাম হলেও এখানে আধুনিকতা অনেক সময় লেগে গেছে। স্যার, এখন তো প্রধানমন্ত্রী বলছে গ্রামগুলো শহর হয়ে গেছে। জি জি, আমরা তো শহর বলতে পারি, আপনার হ্যাঁ শহরকে এখন অনেক সন্দেহ করতে পারেন না, এখানকার তো ঐতিহ্য আছে। আপনারা এখানে শুনতে একটা ভিন শহর, তার একটা ঐতিহ্য আছে, এখানে একটা ভিন নামে রাজা ছিলেন, তাদের নামকরণ। তো হয়তো এটা প্রত্নতাত্ত্বিক বিভাগের বিষয়টা, আমাদের বিষয় ওইটা নয়। আমাদের বিষয়টা হচ্ছে যে এই যে অনলাইনে যে ক্লাসটা হচ্ছে এটা কতটুকু ফলপ্রসূ বলতে নাই মামা আছে কানা মামা ভালো হচ্ছে, আবার বিদেশ সাথ হলে মেটানো ঠিক এমন দিয়ে। স্যার, আমার মনে হয় আমাদের মুস্তাফিজ স্যার আমার মনে হয় যে বিষয়টা ভালো উপলব্ধি করতে পারবেন যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় এটা ঘোষণা দিয়েছেন যে আসলে ধাপে ধাপে স্কুলগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া। এই ব্যাপারে তারা কিন্তু একটা পদক্ষেপ গ্রহণ করেছেন যে একটি ক্লাস কিন্তু টিকা কিন্তু তারা দিয়েছেন। এক্ষেত্রে স্যার, আপনি কি মনে করেন যে একটি ক্লাস টিকা দিয়ে সবগুলো শিক্ষার্থীকে স্কুলে ফেরানো সম্ভব, বা সবাইকে টিকা দেওয়া উচিত, সবাইকে স্কুলগুলো ফিরে আনার জন্য সবাইকে টিকা দেওয়া উচিত কি? ধন্যবাদ। আসলে টিকার বিষয়টা হলো গত জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসের মনে হচ্ছে তখন ঘোষণা দিয়ে দিল। আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তখন ডিগ্রি পরীক্ষা চলছিল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ডিগ্রি পরীক্ষা চলছিল। আমরা সঙ্গে সঙ্গেই টিকা নিয়ে নিয়েছি এবং দ্বিতীয় ডোজও কমপ্লিট। আমাদের টিচাররা সবাই টিকা নিয়েছে, আমাদের সব টিচাররাই 2 ডোজেই টিকা কমপ্লিট করেছে। কিন্তু কিছুদিন পরে আবার জাতীয় বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে একটা টিকা নেওয়ার ব্যাপারে একটা সফটওয়্যার দেওয়া হলো,
যে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যারা ছাত্রছাত্রী শিক্ষার্থী 25 প্লাস হ্যাঁ 25 না বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যারা তারা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে একটা সফটওয়্যার তৈরি করিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হলো এবং তাদেরকে আবার টিকা দেওয়ার ব্যাপারে একটা মূল সফটওয়্যারের সঙ্গে যোগাযোগ করে তাদের নিবন্ধন করে দিল এবং তারা আমার জানা মতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ম্যাক্সিমাম 70 থেকে 75 বা আরও বেশি টিকা নিয়ে ফেলছে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রাম অঞ্চল টিকা নিয়েছে আমাদের সার্টিফিকেট আমাদের 25 প্লাস অনেকে আছে আছে হ্যাঁ 18 প্লাস অনেকে আছে সেক্ষেত্রে আপনি কেমন সারা পাচ্ছেন আপনার না টিকা দেওয়ার ব্যাপারে যথেষ্ট সাড়া আছে এবং স্টুডেন্টরা আসি বলে যে স্যার আমরা টিকা দেবো কীভাবে দেবো হ্যাঁ তাদেরকে যথাযথ প্রক্রিয়া যেমন 80 প্লাস বা যারা বিশ্ববিদ্যালয়ে আমাদের মেডিকেল লেভেল হলো বোর্ডের অধীনে আর ডিগ্রি পাস এবং অনার্স কোর্স আছে আমাদের এরা বিশ্ববিদ্যালয়ের অধীনে ওদের যে সফটওয়্যার সেই সফটওয়্যারে ওরা সফটওয়্যার পূরণ করে টিকা নেওয়ার ব্যবস্থা একটু রবিকুল স্যারের কাছে যাচ্ছিলাম স্যার আমাদের মুস্তাফিজুর রহমান স্যার মাননীয় অধ্যক্ষ মহোদয় উনি কিন্তু বেঁচে গেলেন টিকা পেয়েছেন আমরা হয়তো পাবো না যেহেতু স্যার হয়তো পাবে না কারণ 80 প্লাস মনে হয় আমাদের মাধ্যমিক স্তরে পড়ে বর্তমান যেটা দেওয়া আছে সরকারটা তাতে হবে না স্যার আপনি তো মানে নাই আমরা যেহেতু আসলেই নাই আপনি তো আরও নেই তো এই বিষয়ে স্যার আপনার স্কুলগুলো যে আপনি কি মনে করেন আসলে এই স্কুল খোলার ব্যাপারে বাচ্চাদেরকে এই টিকাগুলো দেওয়া উচিত কিংবা অন্য কোনো বিকল্প পদ্ধতি বা অন্য কোনো উপায়ে বাচ্চাগুলোকে স্কুলে আনা যায় কিনা এই বিষয়ে যে স্যার একটু আপনি ধন্যবাদ আপনাকে আবার কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে এই জায়গাটায় আমাদেরকে আগে সবার আগে ভাবতে হবে রাষ্ট্রের অধীনে সবাই রাষ্ট্রের নিয়মকে আমরা সবাই মানি। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে যতই মনে করি না কেন যে স্কুল খোলা প্রয়োজন রাষ্ট্রের দায়িত্বশীল জায়গা থেকে রাষ্ট্র তার নিজের ক্ষমতা দিয়ে কিন্তু ওগুলোর ব্যবস্থায় এখন অনুকূল পরিবেশ আসে। অনুকূল পরিবেশ যখনই আসবে তখনই হয়তো রাষ্ট্র ঘোষণা দেবে। আমরা তার আগে কিন্তু মনে করি না যে অনুকূল পরিবেশ আসছে, কারণ রাষ্ট্রের চেয়ে অত বড় আমি এখন পর্যন্ত কথা বলার মতো বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত দিয়েছেন আসলে আমাদের সেটা আমি সরকারকে এই জায়গা থেকে একটু ধন্যবাদ জানাবো, কারণ 16 মার্চ আমরা চলে আসছি। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু চিঠি শিক্ষার্থীদের জন্য দিছে, ওয়ার্কশিটের জন্য আপনাদের এটা ওয়ার্কশিট না, এটা হচ্ছে মুজিব বর্ষ, পরের দিনই মুজিব বর্ষ উদযাপন হবে। গোটা উপজেলাকে সাজানো হয়েছে, অনুরূপভাবে বাংলাদেশকে সাজানো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবার আগে দেশকে প্রাধান্য দিয়েছে, দেশকে প্রাধান্য দিছে যখন এত বড় উৎসবটাকেও কিন্তু তিনি অবশ্যই আর করলেন না। হ্যাঁ যার কারণে আমাদের সবার আগে ওইখানে একটু ভাবতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী তার যে বিচক্ষণতার মধ্য দিয়ে যখন সিদ্ধান্ত নিবে, আমরা শিক্ষকরা প্রস্তুত। আমাদের প্রাথমিক গণশিক্ষক মাননীয় মন্ত্রী মহোদয়, সচিব মহোদয়, ডিজি মহোদয়ের সাথে আমি প্রতি সপ্তাহে প্রায় তাদের সাথে আমার মিটিংয়ে আমি উপজেলার পক্ষ থেকে আমি সেখানে অংশগ্রহণ করছি। আমাদের সব ধরনের সক্ষমতা রয়েছে, আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি, আমাদের বিদ্যালয় খোলার সব প্রস্তুতি নিতে রয়েছে, আমরা সব ধরনের আয়োজন সম্পন্ন করছি। আপনি যে কথাটা আমাকে বলছেন যে আমার বাচ্চারা তো টিকা পাওয়ার এখন পর্যন্ত সম্ভাবনা অনেক দূরে, আমি সরকারের উচ্চ মহলের কাছে আমি সরকারকে বাধ্য করার কথা বলতে পারি না, আমি সরকারের কাছে আমার সূর্য মাথা দিয়ে আমি প্রস্তাবনা দিতে পারি, তাদের দায়িত্বশীল জায়গা থেকে তারা সমন্বয় করতে পারে। আমি শুধু এতটুকুই বলব যে বাচ্চাটা আমার গ্রামে অরক্ষিত অবস্থায় বাইরে খেলাধুলা করছে, চলাফেরা করছে, যদি শিক্ষা প্রতিষ্ঠানে আসে শিক্ষকরা অন্তত বলবে যে আমার একটি বেসিন আছে, সেখানে কিছুক্ষণ পর যে হাত ধরবে, সেখানে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলবে। আমি শুধু এতটুকু উদ্যোতন কর্তৃপক্ষের কাছে বলবো যে আমরা এইভাবে তাদেরকে সুরক্ষা দিতে পারি কিনা। আমরা যদি যেহেতু আমার ছোট বাচ্চাদের এখনো টিকার আওতায় আনতে পারলাম না, অতএব তারা যদি এখানে এসে এই আমাদের
করোনা মহামারী মোকাবিলা করার জন্য, তার হাত থেকে হাত পরিত্রাণ পাওয়ার জন্য বা সুরক্ষার জন্য, স্বাস্থ্যবিধি আমার পরিবারকে যেটা- নিরাপদ রাখার জন্য স্বাস্থ্যবিধি যেটা। আমরা অন্তত সেই শিক্ষাটা তাদের দিতে পারবো। কারণ এখানে স্কুল খোলার দরকার, যে বিষয় আপনারা নির্ধারণ করছেন, আমি মনে করি অনেক বড় লোক তারা কিন্তু তাদের বাসায় 2-4 জন শিক্ষক প্রাইভেট রেখেও কিন্তু তাদের পড়াইতে পারে। তাহলে প্রাতিষ্ঠানিক করে পড়ার যে একটা গুরুত্ব, এই গুরুত্বটা কখনো কিন্তু ওই বাচ্চা পাবে না। কারণ এখানে এসে সে নৈতিকতা শিখবে, এখানে এসে সে একজন শ্রমিকের বাচ্চার পাশে বসতেছে। আমরা যে বিভিন্ন পেশাজীবী মানুষদেরকে যে শ্রদ্ধা করি, সাম্প্রদায়িক যে মনোভাবটা, আমরা যে সম্মান করি, সে অন্তত পাশে বসে তার ঘামের গন্ধটা নিতে পারবে। এজন্যই কিন্তু এই প্রাতিষ্ঠানিক মানে শিক্ষাটার যে গুরুত্ব অপরিসীম, এটা কিন্তু বাড়িতে পড়ে তাকে হয়তো শুধু পাঠ্যপুস্তক ওই তোতা পাখির মতো পড়ানোই হবে, ওকে দিয়ে আর জীবনে কোনো কিছু হবে না। আমরা এই জন্যই আমি মনে করি যে স্কুল খোলা দরকার। আপনাদের এটার সাথে সঙ্গতি রেখে শুধু সরকারের কাছে আমি শুধু বলবো যে আমার ছোট বাচ্চাদের সুরক্ষার স্বার্থে ওরা অন্তত এই শিক্ষাটা এখান থেকে গ্রহণ করুক, যে এখন তার কিভাবে চলবে, কিভাবে চলাফেরা করবে। আমরা এজন্যই আমি প্রয়োজনটা অনুভব করি। ধন্যবাদ আপনাকে। আমি আবার স্যারের কাছে আসলাম, কালেক্ট স্যারের কাছে। স্যার, অটোপাস মানে এটা একটা আমাদের আসলে সমাজে একটা কেমন, অটোপাস বললেই কেমন যেন ছেলেমেয়েরা আমাদের একটু, আসলে কি অটোপাস আপনি মনে করেন যে অটোপাস? ধন্যবাদ। আসলে অটোপাস তো বাস্তবতার নিরিখেই সরকারকে এটা দিতে পেরেছে। সরকার যা বলেছেন এটা রাষ্ট্রীয় একটা আইনের মাধ্যমে দিচ্ছে, তো সেটাকে তো ব্যঙ্গ করার কোনো কারণ নেই। আর এটা নিয়ে আমি যদি নিজেকে হীনমন্যতায় ভাবি, সেটাও তো ঠিক না। কারণ বাস্তবটা তাকে মানতে হবে, বুঝতে হবে। সঙ্গত কারণে অটোপাসটা যেমন আমরা আরও পিছিয়ে যাই, আমরা স্বাধীনতার কথা বলি, স্বাধীনের পরের বছর ওই যে দীর্ঘ 10 মাস যে আমাদের মুক্তিযুদ্ধ হলো, এই 10 মাসে কি কোনো লেখাপড়া চলছে না? ওই সময়কার স্টুডেন্ট যারা পরীক্ষা লেভেল পর্যন্ত ছিল তারা কি ঝরে পড়বে? ঝরে পড়বে না। ফলে ওই সময় 72 সালে সরকার কি করছে, অটোপাস দিয়ে তাদেরকে প্রমোশন দিয়েছে। প্রমোশন এটাও তাই। এটাকে যদি কেউ ব্যঙ্গ করে, যদি কেউ অটোপাসের ছেলে, অটোপাসের মেয়ে, হ্যাঁ, আমাদের কিন্তু এটা কিন্তু Tradition চরম অন্যায় হবে তাদের। তাদের ওই বাচ্চা বা ওই আমি মনে করি স্যার এটা আসলে অটোপাস নয়। না, আপনি দেখেন স্যার, তারা কিন্তু জেএসসি এবং এসএসসি মূল্যায়ন করে আপনার স্যার কলেজের এইচএসসি ফলাফল মূল্যায়ন করলো, মূল্যায়ন তারা করলো। তারা আমি ধরে আমার স্কুলে থেকেই করি, তারা 6 থেকে 8 পর্যন্ত আসছে। আসার পরে যদি তারা অটোপাস পেয়ে থাকে, এই ধাপগুলো তারা তো অতিক্রম করছে। এটি স্যার বলতেছেন, জি স্যার, জি। তাই এটা অটোপাস বলতে পারি। এই মূল্যায়ন ধাপ না, করতে পারি। এটা যদিও বা নামে কাগজে কলমে বলছি যে এটা অটোপাস, এবং সেই মনে যদি তাকে আমি যদি হেও করি, এটা আমার অন্যায়। এটা একটা অন্যায়। এবং তাদের প্রতি অবিচার করা হবে। স্যার, আপনার কাছে আমার শেষ প্রশ্ন স্যার, যে এই এইচএসসি এবং এসএসসি পরীক্ষার কথা সরকার চিন্তা করছেন এবং মোটামুটি তারা বদ্ধপরিকর যে পরীক্ষা এবার নেবে, এসএসসি এবং এইচএসসি পরীক্ষা, এবং 2 ধাপে নেবেন, এবং সেখানে শুধুমাত্র নৈর্বাচনিক বিষয়গুলোকে নির্ধারণ করা হয়েছে। তো স্যার, এখানে বলা আছে যে ডাক্তারতে একটা করে বেঞ্চে একটা করে স্টুডেন্ট বসে তারা পরীক্ষা নেবে, কেনা পরীক্ষা নেবে। এই বিষয়ে যদি আপনি কিছু বলছেন। ধন্যবাদ আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য বলার। এখানে যে সিদ্ধান্তটা সরকার নিয়েছে খুব একটা যুক্তিযুক্ত এবং সময়োপযোগী সিদ্ধান্তই নিয়েছে আমি মনে করি। অটোপাসটাকে এই যে একটা অটোপাস আমি বলবো, অটোপাসের কথা যেহেতু নিয়ে আসলেন, আমার ওটা এক কথায় একটু জবাব দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে অটোপাস শুধুমাত্র স্কুল লেভেল যেগুলো ক্লাস 6 থেকে 7, 7 থেকে 8 সেটা তো একটা নিয়েছে, কিন্তু অরিজিনালি অটোপাস যেটা সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা হলো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, এইচএসসির ক্ষেত্রে। তারা কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য সর্বরকম প্রস্তুতি গ্রহণ করেছিল। 16ই মার্চে তাদের এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, আর তাদের পরীক্ষা ছিল কিন্তু 1 এপ্রিল। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন স্যার, তারা কিন্তু ধাপে ধাপে কিন্তু প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়েছে, ধাপে ধাপে তারা কিন্তু প্রিপারেশন নিচ্ছে, হ্যাঁ, ধাপে ধাপে। তাদের প্রিপারেশন একটা ফুললি preparation ছিল, এই ক্ষেত্রে কোনো ঘাটতি ছিল না। ঘাটতি ছিল না। এখানে হয়তো দেখা যাইতো যে হয়তো আমার কলেজের রেজাল্ট 85 বা 90% পাস করতো, সেখানে 10% হয়তো বেশি ওই মানে পরীক্ষা না হওয়ার কারণে পূর্বের
মূল্যায়নের ভিত্তিতে করা হয়েছে, সেখানে হয়তো 10% বেশি পাস করেছে। এই তাছাড়া কিন্তু অন্যদেরকে অটো পাস করে বা বলে অবজ্ঞা করার কোনো কারণ নেই, কারণ তারা একেবারে মানসিকভাবে প্রস্তুত ছিল। যেটা বলছিলেন যে এই সামনে যে পরীক্ষা নেওয়ার ব্যাপারে যে পরিকল্পনা গ্রহণ করেছে, এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে নৈর্ব্যসনিক বিষয়গুলো কেন নিচ্ছে। এটা কিন্তু অনেকেই এই জিনিসটাকে বুঝতেছে না। আমি বলি এটা একটা সরকারের যৌক্তিকভাবে নিয়েছে এবং একটা বড় পরিসরে আলোচনার মাধ্যমে নিয়েছে। সেখানে একদিন ঢাকা বোর্ডের চেয়ারম্যান সাহেব এই জিনিসটা ব্যাখ্যা করেছেন, সবাই হয়তো জানে না। ব্যাখ্যাটা এরকম যে আবশ্যিক বিষয়গুলো কিন্তু সব স্টুডেন্টদের আছে। যেমন বাংলা একটা কেন্দ্রে যদি 500 স্টুডেন্ট পরীক্ষা দেয়, 500 জনেরই বাংলা পরীক্ষা সবার আছে। আবার ইংরেজি, ICT এই সবগুলো সব স্টুডেন্টদের আছে আবশ্যিক বিষয়গুলো। আচ্ছা, এখন গ্যাদারিংটা যদি আমরা আবশ্যিক বিষয়গুলো নেই, তাহলে বড় একটা মাস গ্যাদারিং হবে এবং দেখা যাবে যে 500 জন স্টুডেন্ট আসছে, তার সাথে আরো 500 জন বাবা মা আসছে, তার ভাই বোনের সঙ্গে কিন্তু আবার 2 জন আসছে, তাই 1900 জন হয়ে গেছে। কিন্তু যখন আমরা নৈর্ব্যসনিক বিষয়, যেমন এইচএসসির ক্ষেত্রে আমি বলি যে ইসলামের ইতিহাস পরীক্ষা হবে বা ইতিহাস পরীক্ষা হবে, দেখা গেছে যে 500 জনের মধ্যে 200 জনের আছে ইতিহাস পরীক্ষা বা ইসলামের ইতিহাস পরীক্ষা, তাহলে এই গ্যাদারিংটা অনেকটা কমে আসলো। আবার পৌরনীতি পরীক্ষার ক্ষেত্রে ধরা যাবে যে 500 জনের মধ্যে হয়তো 300 জনের আছে পৌরনীতি। এই গ্যাদারিংটা কমানোর জন্য, অর্থাৎ মাস গ্যাদারিংকে এড়ানোর জন্য সরকার যে আসলে যৌক্তিক একটা সিদ্ধান্ত নিয়েছে, এটা অত্যন্ত যুগোপযোগী। অ্যাসাইনমেন্টের অর্থ আমরা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে যখন অ্যাসাইনমেন্ট আমরা করেছি, অ্যাসাইনমেন্ট শব্দটা কিন্তু স্কুল বা উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের জানার কথা নয় এই শব্দটা। আমরা যারা অনার্স মাস্টার্স করছি, আমাদেরকে স্যাররা মাঝে মধ্যে অ্যাসাইনমেন্ট দিত। অ্যাসাইনমেন্টের অর্থ হলো এটা কোশ্চেন দিচ্ছে, বই কর্মপত্র দিয়েছে, আপনার লাইব্রেরিতে হাজার হাজার বই আছে, আপনি দেখে লিখে জমা দেন। আপনি কতটুকু বুঝতেছেন বা ওই বিষয়টার উপর কতটুকু পড়তেছেন এটাকে, বা কিছু বই আপনার দ্বারা ঘাটে নিল স্যার। হ্যাঁ, সেই ক্ষেত্রে যে সরকার বলতেছে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, তা কেন্দ্রীয়ভাবে অ্যাসাইনমেন্টের কোশ্চেন দেওয়া হচ্ছে, তো সেখানে সেগুলো দেখে ছেলেমেয়েরা লিখতেছে। সেই ক্ষেত্রে সমস্যা একটা দেখা যাচ্ছে, বড় আকারের সমস্যা, যেটা আসলে যে উদ্দেশ্য নিয়ে এই অ্যাসাইনমেন্ট পদ্ধতিটাকে দেওয়া হলো, কিন্তু সেটা সরকারের যে উদ্দেশ্য ছিল বা বাচ্চা কাচ্চাদেরকে বইমুখী করার যে একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা একদম ভেস্তে যাচ্ছে। কারণটা হলো দেখা যাচ্ছে যে অ্যাসাইনমেন্ট কোশ্চেন যেমন আমাদের 14 জুন থেকে আমাদের সম্ভবত শুরু হয়েছে অ্যাসাইনমেন্ট, এইচএসসি লেভেলে। কোশ্চেন আউট হওয়ার আগে, কোশ্চেন আউট হয় বেলা 1টা-2টার দিকে, সন্ধ্যা 5টা-6টা বাজতে বাজতে দেখা যায় যে উত্তর চলে আসছে, ইউটিউবে নেটে উত্তর চলে আসছে, এবং তারা একেবারে অভিজ্ঞতা সম্পন্ন বলে বলে মানে ইয়া দিচ্ছে। এখন এই যে উত্তরটা চলে আসলো, আসার পরে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা ওটা দেখে লিখে নিচ্ছে, বইমুখী পড়া সম্ভব হচ্ছে না। তাদের যে একটা উদ্দেশ্য ছিল যে বই ঘাটাঘাটি করে যাই কিছু লিখে নিবে, কিন্তু সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতেছে না। আমার এই বজ্রকথা টিভির পক্ষ থেকে সরকারের কাছে বা এই কর্তৃপক্ষের কাছে নিবেদন একটা থাকবে যে যে সাইটগুলোতে, যে ওয়েবসাইটে বা যে ইউটিউবে এই কোশ্চেনের উত্তরগুলো দেওয়া হচ্ছে, সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে ছাত্রছাত্রীরা উপকৃত হবে, বইমুখী হবে। আর যদি না নেয়, তাহলে এটা একদম ভেস্তে যাবে, এটার কোনো মূল্য থাকবে না। দর্শক মন্ডলী, আমরা আজকে আর সময় নিচ্ছি না। আমরা চাই এই করোনা ভাইরাস দেশ থেকে খুব তাড়াতাড়ি বিতাড়িত হোক, স্কুলগুলো খুলিয়ে দেওয়া হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।